একটি ব্রাইট মেধাবী ছাত্রী, পড়াশোনায় খুব ভালো, সব সময় প্রথম স্থান অধিকার করেছে স্কুলে কলেজে। বাবা মা আদর করে কোলে পিঠে করে মানুষ করেছিল। একদিন আমার মেয়ে ডাক্তার হবে, কত স্বপ্ন ছিল তার চোখে। সে একটা ডায়েরি লিখতো জানেন। সেই দিন, সেই অভিশপ্ত রাতে আমাদের অভয়া সেদিনকেও ডায়েরি লিখেছিল। যখন অভয়ার মৃতদেহটা পাওয়া যায় তখন মাথার কাছে ওর ডায়েরিটাও ছিল। ডায়েরিটাতে লেখা ছিল যে সে আগামী দিনে আরজিকর হাসপাতাল থেকে সব থেকে বেশি নম্বর পেয়ে যেন পাশ করতে পারে, তার এটা স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল, সে লিখেছে নিজে যে ডায়েরিতে আমি আগামী দিন কলকাতার বড় বড় হাসপাতালগুলোতে আমি গরিব মানুষের চিকিৎসা করব, পেশেন্ট দেখব। এবং তার কলিগরা বলছে, তার সাথে যারা ডাক্তার বাবুরা ছিলেন তারা বলছে, আমাদের অভয়া সমস্ত মানুষকে খুব সাহায্য করত। বিনা পয়সায় গরিব মানুষকে, তার একটা ছোট চেম্বার ছিল, সোদপুরে তার বাড়ির কাছে একটা চেম্বার ছিল। সেই চেম্বারে কোনো গরিব পেশেন্ট যদি আসতো তাহলে আমাদের অভয়া বিনা পয়সায় চিকিৎসা করে দিত। আজকে সবাই আমরা জানি না আমরা কি বলবো জানেন, কারণ এই কেসে, এই অভয়ের কেসে আমাদের দৃঢ় বিশ্বাস সিবিআই নিশ্চয়ই বিচার দেবে, নিশ্চয়ই। আমি জানি, আমরা জানি যে মুখ্যমন্ত্রী আপনি, হ্যাঁ আপনি, আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে এই কলকাতা পুলিশ, এই বিনীত গোয়েল, এই ডক্টর সন্দীপ ঘোষ, আপনার নেতৃত্বে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, আমরা জানি। তাও কোথাও একটা বিশ্বাস যে আমাদের অভয়া নিশ্চয়ই বিচার পাবে। কারণ জানেন, প্রতিদিন সকালে উঠে আমাদের কোনো না কোনো অভয়াকে দেখি, কাউকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়, কাউকে বিবস্ত্র করে চা বানাতে বলা হয়, আর তৃণমূলের নেতারা সেটা দেখে। আমরা সকালবেলায় উঠে কোন সময় দেখি আমাদের এক বোন রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে, চ্যাংদোলা করে পুলিশ সব গাড়িতে তুলছে। আপনার মায়ের সাথে হয়, প্রতিবাদ করবেন না? সেদিন আমরা ছিলাম জানেন, আমরা সেদিন আরজি করেছিলাম, আমি ছিলাম, আমাদের কাউন্সিলর সম্মানীয় সজলদা ছিলেন, আমাদের অ্যাডভোকেট সম্মানীয় কৌস্তবদা ছিলেন, আমাদের দিদি সম্মানীয়া অর্চনাদি ছিলেন, আমরা ছিলাম। এবং আমরা যখন পৌঁছলাম আরজিকর, তখন দেখলাম অনেক লোক, পুলিশে পুলিশে ছয়লাপ। আমরা গিয়ে শুনলাম সবে পোস্টমর্টম শুরু হয়েছে। আমরা অবাক হয়ে গেলাম, 6টার পরে পোস্টমর্টম কি করে হতে পারে? 6টার পরে তো সুপ্রিম কোর্ট বলেছে পোস্টমর্টম করার কোনো নিয়ম নেই, তাহলে কি করে পোস্টমর্টম হচ্ছে?
আমরা পুলিশকে বললাম, পুলিশ কোনো কান দিল না। আমরা বললাম ঠিক আছে, পোস্টমর্টম হচ্ছে হোক, আমরা বডিকে প্রিজার্ভ করব, বডিকে রেখে দেব, আবার করে পোস্টমর্টম হবে কোন নিউট্রাল হাসপাতাল থেকে, আমাদের কোন কেন্দ্রীয় হাসপাতাল থেকে। আর বডি যদি প্রিজার্ভ করতে হয় তাহলে বাবা মার সই লাগবে। আমরা বাবা মাকে খুঁজতে লাগলাম, অভয়ের বাবা কোথায়, বাবা কোথায়, অভয়ের বাবা কোথায়? আমরা জানতে পারলাম অভয়ের বাবা টালা থানায় বসে আছেন। অভয়ের বাবাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনাকে এটা করতেই হবে, বডিকে প্রিজার্ভ করতেই হবে, দিদি কোথায় আছে, মানে অভয়ের মা কোথায় আছে? উনি বললেন অভয়ের মা বোধহয় আরজিকর হাসপাতালেই আছে। আমরা বললাম আমরা ওনাকে ফোন করছি কিন্তু ওনার ফোনে পাচ্ছি না। তারপর জানতে পারলাম একটি বিল্ডিং আরজিকরের মধ্যে, সেই হাসপাতালের মধ্যে একটা বিল্ডিং এর 4 তলায় অভয়ের মা রয়েছেন। আমরা গেলাম দৌড়ে দৌড়ে 4 তলায়, যে অভয়ের মাকে বলবো দিদি আপনি এটা মানবেন না, আপনি বিশ্বাস করুন অভয়াকে ধর্ষণ করে খুন করেছে, এবং প্রত্যেকটা ঘটনা আমরা যেটা দেখি মহিলাদের সাথে অত্যাচার, একটা বিচার হয় না, একটার শাস্তি হয় না। আপনি রাজি হবেন না আমাদের অভয়াকে পুড়িয়ে দিতে, আপনি রাজি হবেন না মা, আপনি বডিকে প্রিজার্ভ করুন। আমি যখন ওপরে গিয়ে অভয়ার মাকে এই কথাটি বললাম, কিছু বলার আগে আমি দেখলাম তৃণমূলের কাউন্সিলর সোমনাথ দে, উনি আগে এসে আমাকে বললেন আপনি কে? আমি বললাম আপনি কে? ওই টিএমসির কাউন্সিলর সোমনাথ বাবু বললেন আমি হচ্ছি পরিবারের লোক। আমি বললাম আমাদের অভয়ের মার সাথে কথা বলার আছে, আপনি মাঝখানে আসবেন না। বুঝতেই পারছেন অভয়ের মা, যিনি তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, তিনি কোনো ডিসিশন নেবার জায়গায় ছিলেন না। আমাদের সামনে ওই সোমনাথ বাবু আর কলকাতা পুলিশ অভয়ের মাকে টানতে টানতে নিচে নিয়ে চলে গেল। আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে দেখি যে অভয়ার বডিকে গাড়িতে তোলা হয়ে গেছে, গাড়ি বেরিয়ে যাবে ক্রিমেশনের জন্য। আমরা গাড়ির সামনে বসে পড়লাম, আমি, সজল, কৌস্তব, আরো অনেক লোক ছিল, কিন্তু কলকাতা পুলিশের অনেক তাড়া ছিল জানেন। আমরা এখনো বুঝতে পারলাম না যে এত তাড়াটা কিসের, কিসের তাড়া ছিল বলুন তো, কিসের তাড়া? যে অভয়ার বডিকে, অর্ধনগ্ন বডি, তার নিচের পোর্শনে কোনো কাপড় ছিল না, তার ওপরের পোর্শনের কাপড় ছেঁড়া, তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার ঠোঁটে রক্ত, তার যৌনাঙ্গ ক্ষত বিক্ষত, তার সারা শরীর ক্ষত বিক্ষত, কিন্তু তারপরেও মমতা ব্যানার্জির কাছের ভাইপো আরজিকরের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তিনি এসে বলেছিলেন ইটস আ কেস অফ সাইকোসিস। পুলিশের তরফ থেকে একটা এফআইআর করেনি জানেন, হাসপাতাল কর্তৃপক্ষ তার মা বাবাকে ফোন করে বলে আপনার মেয়ে সুইসাইড করেছে। ডক্টর সন্দীপ ঘোষ, আপনি তো একটা ক্রিমিনাল, আপনি হয়তো ডাক্তারি পাশ করেছেন কিন্তু আপনি একটা ক্রিমিনাল। আজকে আপনি হচ্ছেন আরজিকরের গার্জেন,
আপনার মতো একটা গার্জেন থাকা সত্ত্বেও আজকে আপনার আন্ডারে যে ডাক্তাররা কাজ করছে তাকে যখন ক্ষত বিক্ষত করা হলো, আপনি এসে বললেন ইটস আ কেস অফ সাইকোসিস। মানে আপনি বলতে চাইলেন যে অভয়ার মাথাটা বোধহয় খারাপ ছিল, সুইসাইড বলে চালিয়ে দেবার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, চেষ্টা করেছিলেন, পারেননি। বাংলার মানুষ আপনাকে এই দ্বিচারিতা করতে দেয়নি, হিপোক্রেসি করতে দেয়নি, এই মিথ্যাচার করতে দেয়নি। মুখ্যমন্ত্রী, আপনি বললেন আপনি ঝাড়গ্রামে ছিলেন, আর ঝাড়গ্রাম থেকে কলকাতা ফেরার সময় আপনি নাকি বারবার বিনীত গোয়েলকে ফোন করেছেন, কিন্তু আপনি জিজ্ঞেস করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন 6টার পরে পোস্টমর্টম হলো? আপনি জিজ্ঞেস করেননি, আপনি জিজ্ঞেস করেননি, আপনি বলেননি বিনীত গোয়েলকে যে আজকে যখন বডি এরকম অবস্থায় পাওয়া গেছে তখন বডিকে প্রিজার্ভ করো, বডিকে ক্রিমেশন করো না। আপনি বলেননি, আপনি বলেননি আপনার টিএমসির এমএলএ নির্মল ঘোষ, সোমনাথ দে, যারা বডিটাকে জবরদখল করে সোদপুর নিয়ে চলে গেল, আমি ছিলাম। বাবা মা দাঁড়িয়ে কাঁদছে জানেন, সোদপুর থানার সামনে, টালা থানার সামনে, ভুল বললাম, টালা থানার সামনে দাঁড়িয়ে কাঁদছে বাবা মা। আমরা যখন খবর পেলাম যে বাবা মা টালা থানার সামনে কি করে গেল, বডি তো নিয়ে চলে গেছে আরজিকর থেকে, আমরা তাড়াতাড়ি টালা থানার সামনে গেলাম এবং আমরা গিয়ে বললাম, দাদা দিদি আপনি এখানে কি করছেন, বডি তো নিয়ে চলে গেছে। বললো আমরা তো জানি না বডিটা নিয়ে কোথায় গেল, আমাদের তো কিছু বলেনি। ভেবে দেখুন, আপনার মেয়েকে ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, খুন করেছে, অথচ বাবা মাকেও জানায়নি যে বডি নিয়ে চলে যাচ্ছে। আর আজকে টিএমসির কাউন্সিলর সোমনাথ বাবু বলছেন অগ্নিমিত্রা পাল আর বিজেপির কিছু লোক বডিটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল। এর উত্তর আমি দেব না, এর উত্তর অভয়ার মা বাবা দেবে। অনেক কটা দিন চলে গেছে, আমরা প্রতিবাদ করছি এবং আমাদের উই ওয়ান্ট জাস্টিসের সঙ্গে আরেকটা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। হ্যাঁ, অনেকেই বলছেন যে কেন আপনারা পদত্যাগ চাইছেন, কেন? একজন মহিলা হিসেবে পদত্যাগ চাইছি, হ্যাঁ চাইছি। কেন জানেন? কারণ কালকে আমি ধর্ষিতা হতে পারি, পরশু আমার এই বোনটা ধর্ষিতা হতে পারে, তরশু ওই বোনটাকে উলঙ্গ করে পাড়াতে ঘোরানো হতে পারে, কোনো বিচার হবে না যতক্ষণ এই মুখ্যমন্ত্রী রয়েছে, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছে। প্রতিটা কেসে আজকে মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেয় না, আর বড় গলায় বলে আমরা নাকি সেফেস্ট সিটি, সেফেস্ট স্টেট। অবশ্যই আপনি তো হবেন, আপনি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীর মধ্যে আপনার পশ্চিমবঙ্গ সেফেস্ট স্টেট হবে, কারণ আপনার পুলিশ না এফআইআরই নেয় না। আর যেখানে কমপ্লেনই নেওয়া হয় না, ভুল মিথ্যে ডেটা এনসিআরবি কে পাঠানো হয় প্রত্যেক বছর, সেখানে আপনি তো ফার্স্ট হবেনই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।